আমরা এই পৃথিবীতে জন্ম নেই। জন্ম নেবার পরে কিছুকাল থাকি, ৫০, ৬০, ৭০, ৮০ বছর। অনেকে অবশ্য জন্মের কিছুকাল পরেই চলে যায়। তো আমি এভারেজে ধরি ৫০, ৬০, ৭০, ৮০ বছর। ধরলাম ১০০ বছর, ওকে ফাইন। তো মোটামুটি ১০০ বছর আমরা পৃথিবীতে ঘুরে বেড়াই। কেউ আছে এই জীবদ্দশায় নিজের গ্রামের বাইরে যায়নি। খুব বেশি হলে বছরে একবার শহরে গিয়ে কেনাকাটা করেছে, ঈদের কেনাকাটা, পূজার কেনাকাটা, কারো বিয়ে খেতে বাইরে গেছে একদিন, এরকম। সারা জীবনে ছোট্ট একটা জায়গায় সে ঘোরাঘুরি করেছে, তারপরে সে চলে গেছে। আবার কেউ আছে সারা পৃথিবীতেই ঘুরেছে, ঘুরে ঘুরে দেখেছে। তারপরে এক সময় তার সময়টা শেষ হয়ে গিয়েছে, সে চলে গিয়েছে, মানে মারা গিয়েছে। যখনই মানুষ মারা যায়, এক এক ধর্ম অনুসারে এক একভাবে তাকে তার সৎকার করা হয়। কেউ কবর দেয়, কেউ কফিনে পুড়ে কবর দেয়, কেউ দহন করে, সনাতন যারা তারা দাহ করে। মোটামুটি সে পৃথিবী থেকে চলে যায়। এভাবে পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন মানুষ এসেছে, এখনো আছে ৭ বা ৭.৫ বিলিয়ন মানুষ, সামনেও থাকবে যদি পৃথিবী ধ্বংস হয়ে না যায়। এই যে এত মানুষ আমাদের পিছনে আছে, যদি আগামী মানে যদি গত ১,০০০, ১,৫০০ বছরও ধরা হয়, কত ১০০ বিলিয়নের উপর মানুষ মনে হয় থাকবে সব মিলিয়ে। যে গত ১,০০০ বছরে কত মানুষ পৃথিবীর মধ্যে ঘোরাঘুরি করেছে, আমার মনে হয় ১০০ বিলিয়নেরও বেশি হবে। এই যে এত মানুষ পৃথিবীতে ছিল, তাদের কয়জনকে আমরা চিনি বা কয়জনের কথা আমরা জানি? এর মধ্যে হয়তো খুব ভালো মানুষ ছিলেন, খুব বড় প্রেমিক ছিলেন, ভদ্রলোক ছিলেন, অভদ্রলোক ছিলেন, অত্যাচারী লোক ছিল। আমরা কয়েকজনের কথা জানি? গুটি কয়েক। লক্ষণ সেনের কথা জানি, নবী মুহাম্মদের কথা জানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কয়েকজন কবির নাম জানি। জর্জ বার্নার্ড শ ড্রামা লিখেছেন, ওনার কথা জানি। জন মিল্টনের কথা জানি, শেক্সপিয়রের কথা জানি, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা জানি, সিরাজউদ্দৌলার কথা জানি। এরকম হাতে গোনা কয়েকজন মানুষের কথা আমরা জানি। বাকিদের কথা কিন্তু আমরা জানি না। তাদের পৃথিবীতে যে ছিল তেমন কোনো ডকুমেন্ট নেই বলা যায়, কোনো স্বাক্ষর নাই। স্বাক্ষর বলতে আমি বোঝাচ্ছি যে কোনো প্রমাণ যে উনি ছিলেন। মানুষ চাঁদে গিয়েছে, সেখানে কিছু প্রমাণ রেখে এসেছে, একটা স্বাক্ষর রেখে এসেছে পা দিয়ে, পায়ের জুতার ছাপ রেখে আসছে। আমেরিকার একটা পতাকা ওখানে আছে। তো কোনো এলিয়েন যদি ওখানে আসে, বুঝতে পারবে যে না, এখানে মানুষজন আসছিল। পৃথিবীতে মানুষ ছিল, অনেক কবরস্থান আছে, অনেক শ্মশান আছে, বোঝা যায় অনেক মানুষ এখানে পুড়ে গেছে, কবর দেওয়া হয়েছে। হয়তো কবর খুঁড়লে কঙ্কাল পাওয়া যাবে, তার তো কোনো বিশেষত্ব নাই। পশু পাখি মরে গেলেও তো কঙ্কাল হয়ে যায়। তো মানুষ আমি ছিলাম, এত আবেগ নিয়ে, বুদ্ধি নিয়ে, সৃষ্টির সেরা জীব বলা যায়। তার স্বাক্ষরটা কি, কি ডকুমেন্ট আছে যে সে ছিল? এখন মৃতদের রেজিস্টারে নামটা লেখা থাকে, কিন্তু আসলে স্বাক্ষর বলতে আমি ওইটা বোঝাচ্ছি না। আমি বোঝাচ্ছি এই পৃথিবীতে আমি আসছি, এই যে আমি আছি, এক সময় চলে যাব। তো আমি যে ছিলাম, কি করে আমি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যাব? তারা কিভাবে, তাদের মনে আমি জায়গা করে নেব? মানুষ তো রেজিস্টার ঘেটে ঘেটে আমাকে মনে রাখবে না। আবার বাস্তবতায় যেটা দেখা যায় যে নাতি নাতি মানে তৃতীয় পুরুষ প্রথম পুরুষের কথা মনে রাখে না, দাদা নানার কথা মনে রাখে না। অনেকে আছে দাদা নানার কবর কোথায় তাও জানে না, প্রয়োজন হয়নি। আমার জীবন নিয়ে আমি ব্যস্ত, আমার যৌবন নিয়ে ব্যস্ত, আমার জীবনের অভাব অভিযোগ নিয়ে ব্যস্ত। সো আমার খুব একটা সময় হয় না যে কবে দাদার কবরের পাশে যাব। অর্থাৎ তৃতীয় পুরুষ প্রথম পুরুষের কথা মনে রাখে না। অনেকে আছে
স্বার্থ আছে, তাই মৃত্যু দিবস পালন করে। যেমন কোনো রাষ্ট্র নায়ক যদি হয়ে থাকে, বিশেষ কেউ যার পরিবার পরবর্তীতে রাষ্ট্রপ্রধান হইছে বা ওরকম গুরুত্বপূর্ণ পোস্টে আছে, সে ওই মনে করে, সবাইকে এক করে। কিন্তু এইভাবেও বেশি দিন টিকে থাকা যায় না। কিন্তু কিছু কিছু স্বাক্ষর আছে যা করা যায়, যেটা করলে কোনো রকম কৃত্রিম প্রচেষ্টা ছাড়াই, কারো খুব একটা জোর জবরদস্তি ছাড়াই অনেক কাল মানুষ মনে রাখে যেন অমুক লোকটা ছিল। এই প্রথমে আমি যাদের কয়েকজনের নাম বললাম, আমি কিন্তু খুব একটা কষ্ট করে তাদের নাম মনে রাখি নাই। তাদের কাজ আমার মনে এতটা প্রভাব ফেলছে যে আমি অটোমেটিক তাদের কথা মনে করি। কিছু ক্ষেত্রে আমি শ্রদ্ধাও করি, কারণ তাদের কাজের অবদান আমি পাচ্ছি। যেমন ধরা যাক, আহ, এক সময় খুব অসুস্থ ছিলাম, তো অনেক ওষুধ খাচ্ছিলাম, কাজ হচ্ছিল না। পরে আমার আহ, আমি একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাই, অনেক আগের কথা। তো ওনার ওষুধ খেয়ে আমি সুস্থ হয়ে যাই, যেটা অনেকদিন ধরে হচ্ছিল না। তো তখন আমি খুঁজলাম যে হোমিওপ্যাথিটা আসলে কি, কিভাবে আসলো। খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম যে প্রায় 300-400 বছর আগে বা তারও আগে স্যামুয়েল হ্যানিম্যান নামে একজন ভদ্রলোক, উনি এই হোমিওপ্যাথির প্রবক্তা। এটা তিনি আবিষ্কার করেছেন, অনেক কষ্ট করেছেন, ওনাকে রাজ্য থেকে বহিষ্কারও করা হয়েছিল। কিন্তু ওই সময়ে প্রচন্ড কষ্ট উনি করেছিলেন। ওনার রাজ্য ত্যাগের কারণে ওনার সন্তান মারা গিয়েছিল, স্ত্রী মারা গিয়েছিল, কিন্তু তারপরেও উনি গবেষণাটা ছাড়েননি, প্রতিষ্ঠা করেই ছেড়েছেন, এবং এটা এখনো পৃথিবীতে টেকে আছে। অনেক প্রতিকূলতার মধ্যে পড়ে অ্যালোপ্যাথ হোমিওপ্যাথ, একটা দ্বন্দ্ব আছে, কিন্তু আছে, এখনো মারা যায়নি। তো তখন আমার তার প্রতি শ্রদ্ধা আসলো যে উনি ওইটা কষ্ট করে প্রতিষ্ঠা করেছিলেন বলে আমি আজকে সুবিধা পেয়েছি। সুতরাং তার প্রতি আমার একটা শ্রদ্ধা থাকবেই, আসবেই। তার নাম মনে করলেই আমার একটা শ্রদ্ধা চলে আসবে, যদিও তার সঙ্গে আমার সময়ের ফারাক হচ্ছে 400 বছর। কোনোদিন দেখা হবার প্রশ্নই আসে না, দেশও আলাদা। বাংলাদেশে এক লোক আছে, ফুটবল খেলার সময়, বিশ্বকাপের সময় উনি বিশাল জার্মানির পতাকা তৈরি করেন। তার কারণ ওই একটাই, উনিও এই সেম কেস। ওনার চিকিৎসা হচ্ছিল না, সুচিকিৎসা, পরে জার্মানির ঔষধ খেয়ে উনি সুস্থ হয়। তো জার্মানির প্রতি ওই ওই হ্যানিম্যান সাহেবের প্রতি কৃতজ্ঞতা থেকে উনি এই কাজটা করেন। এভাবে মানুষের মনে মানুষ বেঁচে থাকে। তো মানুষ যত রকম স্বাক্ষর রাখতে পারে পৃথিবীতে, তার মধ্যে শ্রেষ্ঠ স্বাক্ষর হচ্ছে লিখিত চিন্তা। চিন্তাকে লিখে রাখা, একটা আদর্শগত চিন্তা প্রজন্ম থেকে প্রজন্মে লেখার মাধ্যমে ছড়িয়ে দেওয়া। কারণ একজন মানুষ জীবদ্দশায় কারো উপকার করলো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলো, মানুষকে সেবা করলো, এটা ওই যার সেবা করেছে সে মনে রেখেছে। হয়তো কিছুকাল মানুষ গল্পও করেছে, তারপরে নেই, সবাই ওই ওই প্রজন্মটা চলে গিয়েছে, সবাই ভুলে গিয়েছে। কিন্তু লিখিত চিন্তা এমন একটা ব্যাপার যেটা যুগে যুগে মানুষকে ভাবনার উপকরণ দেয়। আমরা মানুষ যখন একটা খাবার খাই, খাবারটা হজম হয়ে যায়, কিছু অংশ শক্তিতে পরিণত হয়, কিছু অংশ উচ্ছিষ্ট হয়ে থাকে, যা শরীর থেকে বের হয়ে যায় নানা প্রসেসে। কিন্তু মনের খাবার আমরা যখন কারো কাছ থেকে খাই, বিশেষ করে ভালো লাগার খাবার অথবা খারাপ লাগার খাবার, এই খাবারটা আমাদের অনেকদিন মনে থাকে। ধরা যাক, আমার কোনো একটা সন্ধ্যা ভালো লেগেছে, কোনো একটা মানুষের কথা ভালো লেগেছে, বিশেষ সময় সে আমাকে শান্তি দিয়েছে, এই অবদানটা আমার মনে থাকবে অনেক বছর, হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত। তো যখন একজন মানুষ তার বিশেষ চিন্তাগুলোকে, যেটা মানুষকে দিকের দর্শন দেয়, যে তুমি এরকম করতে পারো, জীবনটাকে এভাবে দেখতে পারো, এইটা করা উচিত, এটা করলে জীবন এরকম হয়, যখন এই চিন্তাগুলোকে সে লিখে ফেলে, তো লিখিত সাহিত্য বা লিখিত চিন্তা এর একটা ক্ষমতা আছে সময়কে অতিক্রম করে চলে যাবার, যে ক্ষমতাটা আমাদের মানুষের নেই। আমাদের শারীরিক সীমাবদ্ধতার কারণে একটা সময় আমরা চলে যাই, এই শরীরটা পড়ে থাকে, নষ্ট হয়ে যায়, আমাদের কোনো অস্তিত্ব থাকে না, আমরা আর কাজ করতে পারি না, কথা বলতে পারি না। কিন্তু আমার লিখিত চিন্তাগুলো, এটা সময়কে অতিক্রম করে চলতে থাকে।
এবং এটা পরবর্তী প্রজন্মকে ভাবনার উপকরণ দেয়। তারা ভাবে, অনেকে উপকৃত হয়, হয়তো অনেক অনুসারী হয়, হয়তো নতুন একটা মতবাদ গড়ে ওঠে। অনেক শক্তিশালী লোক পৃথিবীতে আসছে, কিন্তু জন মিল্টন বেঁচে আছে। লোকটা ছিল অন্ধ, কারণ তার প্যারাডাইজ লস্ট একটা এপিক। এই এপিকের জন্য উনি এখনো বেঁচে আছেন। অনেক আগের কথা, প্রজন্ম থেকে প্রজন্ম সময় ভেদ করে এই সাহিত্যটা আমাদের কাছে পর্যন্ত চলে আসছে এবং আমাকেও প্রভাবিত করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিন্তাগুলোকে অথবা তার বাণীগুলোকে স্রষ্টার কাছ থেকে পাওয়া ভাষ্যমতে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে তিনি ওটা লিপিবদ্ধ করে ব্যবস্থা করে গিয়েছিলেন। এবং আজকে পৃথিবীতে বিশাল একটা মতবাদ তৈরি হয়েছে, অসংখ্য মতবাদ তৈরি হয়েছে, সুফিবাদ থেকে শুরু করে কোটি কোটি মানুষ তার অনুসারী। এর অনেক কিছুই থাকতো না যদি ব্যাপারটা লিখিত না থাকতো। রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে 100 বছর আগে একটা কবিতা লিখেছিলেন যে, শত বছর পরে কে পড়িছ আমার এরকম কি একটা কথা, যে আমার কবিতা কে পড়ছে শত বছর পরে। পরে তার পাল্টা জবাবে নজরুল ইসলাম একটা লিখেছিলেন। তো সত্যিই তো, আমরা তো শত বছর পরে তার কবিতা পড়ছি, তাই না? হয়তো আমিও তো আরেকজন পাঠক, আমিও তার ভাবনা ছিলাম। যখন তিনি কবিতা লিখেছিলেন আমার পৃথিবীতে আমার বাবা মায়ের অস্তিত্বই ছিল না, কিন্তু তার সেই চিন্তাগুলো, সেই সময়ের নদীর পাড়ে বসা চিন্তাগুলো, কুষ্টিয়ার কুঠিবাড়ি, সেটা কিন্তু আমি ঠিকই পড়ছি। এবং এই মানুষ যে ভাষা ব্যবহার করে, একমাত্র মানুষই শব্দ, বর্ণ শব্দ ব্যবহার করে নানা রকম কথা বলতে পারে, চিন্তার প্রকাশ ঘটাতে পারে, যেটা অন্য কোনো প্রাণী পারে না। সো মানুষকে যখন এত বড় একটা ক্ষমতা দেওয়া হয়েছে, কেউ যখন বড় ক্ষমতা পায় তার ব্যবহারটাও করতে হয় দায়িত্বশীলতার সাথে। সরকার যখন কাউকে একটা জেলার দায়িত্ব দেয়, ডিসি করে, সেই ডিসি যদি তার ক্ষমতার অপব্যবহার করে, তার ডিসির গিরি আর থাকে না, তাকে বরখাস্ত করা হয় বা চাকরি থেকে অসম্মানজনকভাবে বিদায় জানানো হয়। ঠিক তেমনি মানুষের একটা বিশেষ ক্ষমতা আছে, কথা বলার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা এবং তা লিখে রাখার ক্ষমতা। এটা অন্য কোনো প্রাণীর নেই, এতটা মারাত্মকভাবে নেই। মানে বলা যায় নেই, মানুষেরই আছে। কিন্তু মানুষ অনেকেই এই ব্যবহারটা ঠিক মতো করে না, অপব্যবহার করে, যা খুশি তাই কথা বলে, চিন্তা করে কথা বলে না, অতিরিক্ত কথা বলে, অবাঞ্ছিত কথা বলে, এবং সে তার বিশেষ চিন্তাগুলো সে লিখেও রাখে না। ফলে যখনই সে মারা যায় তখনই সে শেষ হয়ে যায়। তার আহ, তাকে আর কেউ মনে রাখে না এবং তার কোনো স্বাক্ষর পৃথিবীতে থাকে না। মানুষের স্বাক্ষর রাখাটা জরুরি, কারণ মানুষের এত সম্ভাবনা, মানুষের এত ক্ষমতা, তার মনের, তার চিন্তার, মানুষ কি চিন্তা না করতে পারে, কত কিছু করে রাখছে পৃথিবীতে, প্রমাণ আছে মানুষের। এই যে প্রযুক্তিগুলো, বিজ্ঞানের প্রযুক্তিগুলো, এগুলো এক প্রকার চিন্তা। যদি আইনস্টাইন তার থিওরিগুলো লিখে না রাখতেন, নিউটন তার থিওরিগুলো লিখে না রাখতেন, বা গ্যালিলিও, তাহলে পরবর্তীতে অনেক কিছুই আবিষ্কার করা মুশকিল হয়ে যেত, সূত্রগুলো হারিয়ে যেত। তার চিন্তাগুলো তিনি দিয়ে গেছেন পরবর্তী প্রজন্মকে। এই যে কম্পিউটার, এটা তো একজনের চিন্তা না, সেই 1732 বা তারও আগে থেকে চিন্তাগুলো সিরিয়াল বাই সিরিয়াল আসছে, এক প্রজন্ম আর এক প্রজন্মকে চিন্তাগুলো দিয়ে গেছে। তারপরে একটা সময় অনেকগুলো মানুষের চিন্তা এক হয়ে একটা কম্পিউটার হয়েছে। এগুলো হচ্ছে মানুষের স্বাক্ষর। আজকে যদি তাজমহল ভেঙে যায় ভূমিকম্পে, হয়তো শাহজাহানের নাম বিলীন হয়ে যাবে, কিন্তু কবি নজরুলের নাম বিলীন হবে না, কারণ তিনি তার চিন্তাগুলোকে লিখেছেন, প্রজন্ম থেকে প্রজন্মে সময়ে পরিভ্রমণ, টাইম ট্রাভেলের মতো করে পাঠিয়ে দিয়েছেন। আমিও পড়ছি, তুমিও পড়ছো। শুধু তাই না, সঙ্গীতের একটা ভাষা আছে, সে তার অনুভূতিগুলোকে শুধু ভাষার বর্ণে উনি শুধু করেননি, উনি সঙ্গীতের বর্ণমালা দিয়েও গেঁথে রেখেছেন এবং তার স্বরলিপি করে রেখেছেন। সুতরাং নজরুলের যে ভাব, তার যে চিন্তা, যেটা 1940-42 সালে শেষ হয়ে গিয়েছে বলা যায়, কিন্তু এটা চলবে অনন্তকাল, হয়তো হয়তো অনন্তকালই চলবে যতদিন পৃথিবী আছে। কিভাবে সম্ভব হলো? কারণ সে লিখে রেখেছে। এজন্য আমার যত কাছের মানুষ আছে আমি তাদেরকে বলি, লেখো। তুমি হচ্ছে একজন সময়ের মহাকালের, তুমি একজন ক্ষুদ্র একটা অংশ, তুমি পৃথিবীতে আসছো, তোমার অভিজ্ঞতাগুলো পরবর্তী প্রজন্মের জানা দরকার। তোমার কেমন কেমন পৃথিবীটা তোমার কাছে কেমন লাগলো, তাই না? কিন্তু আমরা খুব কম মানুষই লেখে। আমরা এই ক্ষমতাটা ব্যবহার করি না, ব্যবহার করা উচিত।